এমনও দিন গেছে আমি 1 কেজি গরু মাংস এনে আমি 8 পোটলা করছি, একদিন ভর্তা একদিন ডিম। আমার কাছে ওইটাই অনেক কিছু ছিল। মোটামুটি যখন আমার ঋণ টিন একটু শোধের পর্যায়ে, তখন আমার ফার্স্ট বেবি যে সে কনসেপ্ট করলো, যেটা আমরা করতাম সেটা আমার বন্ধ হয়ে গেছে। তারপরে দেখা যেত যে আমাদের এমন একটা অবস্থা ছিল, আমার বাচ্চার দুধ কেনার জন্য আমি 3টা দোকান আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘুরেছি, কিন্তু আমরা আসলে বাকিতে পাই নাই। আমি আজ পর্যন্ত সেই দোকানে আর যাইনি, কিন্তু দেখি সেই দোকানটা আমার চোখের সামনে শেষ হয়ে গেছে, দোকানটা নাই। সেই সময় হচ্ছে আমার মা একদমই বিছানায় পড়ে যায়, না বাঁচার মধ্যে একটা অবস্থা ছিল। আমার এক বড় লোক বান্ধবীর কাছেও আমি কিছুদিনের জন্য কিছু টাকা চেয়েছিলাম, কোথাও আমি একটা টাকাও পাইনি। ঠিক ওই সময়ে একজন আল্লাহর রহমতে একজন আমাকে ঠিক ওই দিনই আমাকে ফোন দিয়ে সে আমাকে চাকরির অফার করে। আমার বাচ্চাটার বয়স তখন 1 বছরও হয় নাই, যেহেতু আমার অফিসটা মিরপুর থেকে মতিঝিল ছিল, যাতায়াতে খুবই কষ্ট ছিল, তখন মেট্রো রেলে কাজ চলতো রাস্তায়। আর আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড সকালবেলা আমার ননাসের বাসায়, যেটা ওর বড় বোন, তো তার কাছে দিয়ে আসতো। এমনও হইতো যে আমার বাচ্চাটাকে আমরা দেরি হয়ে যাওয়াতে আসতে অনেক লেট হইতো, তা আনতেও পারতাম না, সে অনেক কান্নাকাটি করতো। তারপর আল্লাহকে বলতাম, আল্লাহ, প্রতিদিন বলতাম চাকরি ছেড়ে দিয়ে, এতটুকু বাচ্চা এত কষ্ট করতেছে। তা আমার মা আল্লাহর রহমতে একটু সুস্থ হইলো, তখন আমার বাচ্চাকে আবার নিয়ে আসলাম ননাসের কাছ থেকে। আমার বাবাও তখন আসলো, তারা দুইজনকে আমি দায়িত্ব দিছি যে তারা আমার বাচ্চাটাকে দেখবে, আমি চাকরি করব। তখন আসলে চাকরির পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের আরো হচ্ছে না, তো ওই চিন্তা থেকে আমাদের মনে হলো যে না, আমাদের কিছু পাশাপাশি করতে হবে। তো ও কিন্তু আমাকে বলে, তুমি একটা পেজ খুলো। আমি বললাম পেজ খুলবো, ঠিক আছে। ছোট কালার কাছ থেকে আমি হচ্ছে কিছু টাকা নেই, টোটাল হচ্ছে আমার খালা নিয়ে গেছে 10,000, আমি নিয়েছিলাম 7,000, মানে টোটাল 17,000, আমার 7,000 টাকা। তো ওইটা আমার খালার কাছ থেকে আমি নিয়েছিলাম। পরে দেখলাম যে গ্রুপে তখন লাইভ করতো মানুষ, গ্রুপে আইডি দিয়ে লাইভ করলে হয়তো কি যে আপনার ভালো সেল হইতো, তখন তো মানুষ ঘরে বসে বসে কাপড় কিনে। ফার্স্টে চিন্তা করলাম যে না, আমার যে প্রোডাক্ট আমি বিক্রি করব ওইটা আমি এমন লাভ দিব যাতে ওই দাম দেখেও আমার কাছে নিতে বাধ্য হয়। আমাদের মূল টার্গেটই ছিল এটা। অফিস শেষ করে তো মানে আমার ফার্স্ট কাজই হইতো যে আমার যে মেসেজগুলো জমছে, যেহেতু আমি অফিস টাইমে মেসেজেস চেক করতে পারতাম না, মেসেজের রিপ্লাই দিব, অর্ডার নিব, আবার এসে আবার আমি লাইভও করতাম। লাইভ করে হচ্ছে ওই যে অর্ডারগুলো নিয়ে ঘুমাইতে দেখা যায় 3টা 4টা, আবার আমি ভোর 6:30 7টার মধ্যে বেরো যেতাম। তখন তো আস্তে আস্তে আমরা আসলে দুইজনে অবাক হয়ে যাচ্ছিলাম, আল্লাহর রহমতে এরকম নতুন অবস্থায় আমাদের এত ভালো সেল। আমরা যেখান থেকে নিয়ে আসতাম তারাও অবাক হয়ে যাচ্ছিল কিভাবে এত ড্রেস তারা সেল করে। এক সময় হলো কি আমার দ্বিতীয় বেবি কনসিভ হয়ে যায়, এখন তো হচ্ছে আমার চাকরি ছাড়তে হবে। তা আমার আত্মীয় স্বজন আবারও বন্ধু বান্ধব যেটা বলতেছে যে এই কাজ করিস না, এটা করলে কিন্তু পরে বুঝবি চাকরি ছাড়ার মজা কত। যতবার লাইফে উঠতে চেয়েছিস প্রতিটা জায়গায় রিস্ক ছিল, তারপরেও চেষ্টা করেছি যে না, রিস্কগুলোই আমার নিতে হবে। আর আমার পক্ষে তো আমি অসুস্থ অবস্থায়, আমার কিছু ছিল না। তখন আমরা ওকে বললাম তুমিও জব ছেড়ে দাও, আমরা শুধু দুজনে মিলেই বিজনেসটা করি। এটা আমাদের জন্য অনেক বড় রিস্ক, মানে অনেক বড় রিস্ক। প্রথমে তো যেহেতু আমার স্টার্টিং ছিল 3 পিস সেল করতাম, হঠাৎ আমার একটা খালা, তখন সে আমাকে বললো যে আমার হলো একজন পরিচিত আছে, তুমি ওর কাছ থেকে বাকিতে এনে, ওর যেহেতু মার্কেট বন্ধ করোনার মধ্যে, তো তার কাছ থেকে আমি প্রথম দিন 100 পিস বোরকা নিয়ে আসি। 2 দিনের মধ্যেই তার ওই বোরকাগুলো আমি সেল করে প্রোডাক্ট ডেলিভারি হয়, ডেলিভারি পরে যখন টাকা আসে তখন আমি তাকে টাকা দিয়ে দিই। কিন্তু তখন আমার মাথায় ঢুকে যে ও যদি এভাবে কম দামে বোরকা কালেক্ট করতে পারে, আমরা কেন পারবো না? আর এটা কই থেকে কালেক্ট করতেছে, কিভাবে কালেক্ট করতেছে? তো সেই চিন্তাধারা থেকে আমাদের আসলে ওইভাবে বোরকা খোঁজা আর বোরকা হচ্ছে কালেক্ট করা। তো এটা দিয়ে কিন্তু আমাদের মাশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আসতেছে, যেটা কিন্তু আমরা দুজনে চাকরি করে রাখতে পারতেছি না। তাহলে তুমিও চাকরি ছেড়ে দাও, তখন সেলটা কিন্তু আমার ডাবল হয়ে যাবে, কারণ তুমি আমাকে প্রতিদিন একদিন পর প্রোডাক্টটা কালেক্ট করে দিতে পারবা। দেখা যেত প্রথম থেকে কেন জানি আমার এরকম একটা কপাল ছিল, আমি যেহেতু কমে সেল করতাম, আমার মানে সেলারে আমার কাছ থেকে বেশি নিত, তারা নিয়ে আবার আমার কাছ থেকে সেল করতো। অনেক উদ্যোক্তা আছে যারা মিথিলা ফ্যাশন করে বোরকা নিয়ে নিজের দোকান, মার্কেট, তারপর হচ্ছে বিভিন্ন তার ঘরের মধ্যে একটা শপ করেছে, ওখানে সেল করতেছে। প্রতিদিন আমার এটা বাড়তেছে। এখন তো আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন না হইলেও আমার 200 বোরকা যায়। একটা ঘটনা যেটা না বলেই নাই, ও আমার অনেক বেশি একটা ইন্সপিরেশন। যখন আরো 2 বছর আগে সে আমাকে ভয়েস দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, প্লাস হচ্ছে আমাকে প্রচুর দোয়া দিতেছে যে আপু আপনার জন্য শুধু আমার মন থেকে দোয়া, যে আমার জীবনে আমি এর কাছ থেকে তার কাছ থেকে বোরকা ধার করে পড়ছি, আমি একটা বোরকা কিনে পড়তে পারিনি, কিন্তু আপনার পেজটা পাওয়ার পরে আমি হচ্ছে এখন মাসে আমি 4টা বোরকাও কিনতে পারি। তা আপনার জন্য অনেক দোয়া, আপনি অনেক বড় হন। তো এটা আসলে আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন। আর এদের দোয়াই আমি আসলে সত্যি বলতে আমার কাস্টমার আমার এত ভালোবাসা দিছে, এত দোয়া দিছে, তাদের জন্য আজকে আমার মিথিলা ফ্যাশন ঘর, বা তাদের জন্য আমার এত দূর আসা। মিথিলা ফ্যাশন ঘর একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এই নামটা দেওয়ার পিছনে একটা অনেক বড় কারণ আছে। যেহেতু আমার নাম মিতু, আর আমি যেহেতু জব করতাম, চিন্তা ছিল যে আমি তো ওখানে আমার একটা দায়িত্ব আছে, আমি যদি চাকরির পাশাপাশি কিছু করি, তারা যদি জানতে পারে তাহলে হচ্ছে অন্যভাবে নিবে, যে এদের তো চাকরির কোনো মনোযোগ নাই। তো যে কারণে আমি চুরি করে যাতে আমি বিজনেসটা করতে পারি, এর জন্য এই নামটা মিথিলা দেওয়া হয়েছিল। আমার ছেলে তো অবভিয়াসলি কষ্ট করছে, অনেক কষ্ট করছে। আসলে এই চিন্তাটা আমি কখনো করিনি যে এই পেজটা খোলার পরে আমাদের যে মানুষ, বাংলাদেশে এত মানুষজন আমাদেরকে চিনবে, এত মানুষজন জানবে, বা মানুষ আমাদেরকে এত একটা ভালো একটা রিভিউ দিবে, আমি এই জিনিসটা কখনো কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ আগে দেখা গেছে আমার ওয়াইফ একা সে মেসেজ রিপ্লাই দিচ্ছ, প্যাকেট পার্সেল করতেছিল। তো আলহামদুলিল্লাহ এখন প্রথমে ফার্স্ট একটা পেজ থেকে আমি তখন প্রথম একটা মডারেটর আমি নিয়োগ দিই। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে 1টা 2টা
2টা 3টা 4টা করতে করতে আমার 8টা মডারেটর, পার্সোনাল একটা মানে বড় একটা অফিস নিয়েছি। আমি যে ফ্ল্যাটে থাকি তার উপরে আরেকটা ফ্ল্যাট নিয়েছি, 2টা ফ্ল্যাটে মনে করি একটা অফিস বানিয়েছি আর একটা আমার থাকার বাসা। আলহামদুলিল্লাহ এখান থেকে আমি আরেকটা ছোটখাটো একটা জুয়েলারি শপ বানিয়েছি, সেখানেও আরো 2টা স্টাফ আছে। আমার সামনে চিন্তা আছে, আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে আমার, নিজস্ব কালেকশন করবো, নিজস্ব প্রোডাকশন করবো, এরকম কিছু চিন্তা ভাবনা আছে আমার।